কত প্রভাতের সূর্য হেসে আসে বাড়াইয়া কর, হেলে পরে শনিতাক্ত দীপ্ত দ্বীপ্রহর। শোকাচ্ছন্ন অপরাহ্ন আসে, নিশীথের সুপ্তি ভাঙে ক্ষণে ক্ষণে ভয়ে অবিশ্বাসে। তারপরেও আসে সেই দিন, মৃতের কঙ্কাল পরে জেগে ওঠে জীবন নবীন। বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রভাবশালী কবি সুফিয়া কামাল রচিত কালের যাত্রার ধ্বনি কবিতায় সময়ের প্রবাহ, পরিবর্তন এবং এর সাথে সম্পর্কিত মানবিক অনুভূতি ও সমাজের নানা দিক উঠে এসেছে, যেখানে কবির গভীর জীবনবোধ ও দেশপ্রেমের প্রকাশ ঘটেছে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। আমাদের সাথে আজ উপস্থিত আছেন এই সময়ের অত্যন্ত ব্যস্ত দুজন প্রতিভাবান তরুণ। আছেন লেখক নাট্যকার শফিকুর রহমান শান্তনু, এছাড়াও আছেন চিত্রনাট্যকার, উপস্থাপক, অভিনেতা রুম্মান রশিদ খান। আমি ভুলে অভিনেতা বলে ফেলেছি। আমি অভিনয় করা হয়েছে। আচ্ছা, ওকে, তো আমি রুম্মানকে দিয়ে আসতে চাই যে আপনারা দুজনেই, আমি যতদূর জানি, যে নটরডেমিয়ান, এবং এই বন্ধুত্বটা কি সেখান থেকেই? একদম। একটু কিভাবে শুরু হয়েছিল আপনি যদি বলেন। আমি যখন নটরডেম কলেজে পড়ি, তার আগে তো আমি আইডিয়াল স্কুলে ছিলাম, এবং নটরডেম কলেজে অনেক ক্লাব ছিল, অনেক ক্লাব, ডিবেটিং ক্লাব, সায়েন্স ক্লাব, সাংস্কৃতিক ক্লাব, আবৃত্তি ক্লাব। তো আমি সাংস্কৃতিক ক্লাবের সভাপতি ছিলাম, এবং সেখানে একটা বেশ ফেমাস একটা পত্রিকা আছে, ঢাকঢোল চিটচ্যাট, তো ওটার আমি সম্পাদক ছিলাম। শান্তনু অ্যাজ এ মানে গুড রাইটার, ও সবসময় সেখানে লেখা জমা দিত, এবং আমি দেখতাম যে সবসময় মানে 3 মাস পর পর তো বের হতো পত্রিকাটি, একই লেখা, মানে একই লেখকের লেখা প্রত্যেকবার আমার ভালো লাগে, এটা কে? পরে সেখান থেকে আসলে শান্তনুর সাথে পরিচয়, এবং তারপর তো শোবিজে যখন এলো নাট্যকার হিসেবে, এখন তো অনেক বড় তারকা। কত সাল থেকে সেটা? 1998। তার মানে আপনারা কি ওই সময়ে মানে একসাথেই পাশ করে বেরিয়েছেন? একদম। আচ্ছা, তো আমরা পাশ করেছি 2000 সালে। হ্যাঁ, তো শফিকুর রহমান শান্ত, আপনারা কি দুজন কি মানে পরিকল্পনা করেই লেখক হয়েছেন? মানে বিষয়টা কেমন, মানে কি ছিল আসলে? না, আসলে কোনো পরিকল্পনাই ছিল না। বন্ধুত্বটা ওই যে ওই রুম্মান বললো যে এইভাবে বন্ধুত্বটা হয়েছিল, সম্পাদক আমি লেখক, তো এই সম্পাদক লেখকের প্রেম থেকেই আসলে বন্ধুত্ব। তারপরে এটা কন্টিনিউ হলো কিভাবে? মানে এই যে আপনারা মানে কলেজ ভার্সিটি পাশ করে তো আলাদা হয়ে গেলেন। আসলে এরপরে একটা দীর্ঘদিনের গ্যাপ না বন্ধু, দীর্ঘদিনের গ্যাপ, এবং অনেক পরে আমিও তখন লেখালেখি করছি। আমি চলে গেলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তো নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে, সেখানে পড়ছি। পাশাপাশি আমি ধারাবাহিক, মানে আমার শুরুটাই ছিল টিভি ধারাবাহিক থেকে। আচ্ছা, তো 2005-07 সালে ওই ধারাবাহিকগুলো প্রচার হচ্ছে। তো অনেক পরে আর কি হঠাৎ করে এক রাতে রুম্মানের সাথে আমার ফেসবুকে দীর্ঘ আলাপ হয় না, যে পুরনো বন্ধুকে হঠাৎ করে পেয়ে গেলে যেটা হয়। কত সালের কথা ছিল সেটা? এখন ঠিক মনে হয় 9 বা 10 এরকম কিছু একটা। সারা রাত জেগে আমরা শুধু চ্যাট করছি। তো আবার সেই মনে পড়লো সেই নটরডেমের বিভিন্ন স্মৃতিগুলো, ক্যান্টিনের, না? তারপরে মানে অনলাইনেই পেলেন বন্ধুকে? অনলাইনেই, একদম। আচ্ছা আচ্ছা। তো এটাও মিডিয়ার অনেকেই জানে যে আপনারা খুব ভালো বন্ধু এবং চমৎকার বোঝাপড়া আপনাদের। এটা খুব অদ্ভুত যে দুজনেই রাইটার, নিয়মিত লেখালেখি করছেন। এটা আসলে কি বলবো, যে বন্ধু হিসেবে আসলে ভাগ্য আপনাদের খুব ভালো। অবশ্যই। তো রুম্মান রশিদ খান, আপনাকে জীবন্ত এনসাইক্লোপিডিয়া বলা হয়, মানে কারণটা কি? মানে আপনি এত কিছু মনে রাখেন কিভাবে? এটা আসলে কেন বলে আমি জানি না। আসলে আমার কিছু কিছু জিনিস মনে থাকে, অনেকের স্পেশালি ছেলেদের ডেট তারিখ মনে থাকে না। আমার ছোটবেলা থেকে এটা কেন যেন মনে থাকে, কিংবা কে কবে কি করেছিল সব মনে থাকে। এখন সৃষ্টিকর্তা আল্লাহ দিয়ে দিয়েছে, সেটা কিন্তু আমি আসলে মানে একেবারে আপনি ডেট ধরে স্পেসিফিক কিভাবে বলতে পারেন? মানে কি চলে আপনার মাথার মধ্যে তখন? কিছুই চলে না, এটার জন্য তো কোনো আয়োজন করে কিছু মনে রাখতে হয় না, এটা থেকে যায় আর কি। মানে মনে করার চেষ্টা করেন আপনি, নাকি এমনি সব মনে পড়ে যায়? এমনি মনে থেকে যায়। মানে কার জন্মদিন, মৃত্যুদিন, এবং মানে স্পেসিফিক আপনি হলিউড, বলিউড এবং সারা বিশ্বের এন্টারটেইনমেন্টের সমস্ত খবর আপনার কাছ থেকে খুব সহজেই পাওয়া যায়। সেটা কিভাবে হয়েছে আসলে? এটা আসলে মনে থেকে যায়, পাশাপাশি এটা একটা চর্চার বিষয়। আমি 2002 সালে একটি জাতীয় দৈনিকের সাথে যুক্ত হই, এবং তারপর সবসময় আমার পড়াশোনা করা হয়। সেটা যে সেই কাজের জন্য আমরা পড়ি সেটা না, দেখা গেলো আমি পড়ছি, কোনো পত্রিকা পড়ছি, কোনো বাইরের দেশের ম্যাগাজিন পড়ছি, এখন অনলাইনে পড়ছি, কিংবা দেশের বাইরের জার্নালগুলো পড়ছি। তো পড়াশোনা করতে করতে অটো আসলে মনে থেকে যায়। এটা কোনো বিস্ময়কর ব্যাপার না, এটা খুব স্বাভাবিক। না, তবে মানে অবশ্যই খুব ইন্টারেস্টিং, কারণ এমন মানুষ খুব একটা দেখা যায় না, কারণ যে হুট করে বলে ফেলতে পারে। মানে শান্তনুর কি মনে পড়ে যে এরকম কোনো মানুষ আপনি আপনার আশেপাশে কখনো দেখেছেন? যে না, আমি সত্যি আমি নিজেও খুব মুগ্ধ হই ওর এসে। একটু আগে ওকে বলছিলাম যে বন্ধু কিভাবে এরকম মনে থাকে। তো আমি খুবই ভুলো মনা, মানে আমার কাছে মনে হয় যে দুপুরে কি খেয়ে এসেছি সেটাই আমার এখন মনে নেই। কিন্তু আমি রুম্মানকে সবসময় দেখি যে ও মানে আমার আগে, যেমন
আমার বিয়ে বার্ষিকী আমি নিজেই ভুলে গিয়েছিলাম। তো রুম্মান যখন আমাকে উইশ করলো আমি ভাবলাম যে এই মুহূর্তে রুম্মানের উত্তর দেওয়ার আগে আমার বউকে উইশ করে আসা জরুরি। তো ওই জিনিস মানে এটা কি কলেজ লাইফ থেকে এমন? হ্যাঁ, কলেজ লাইফ থেকেও প্রচন্ড আসলে মনে রাখতে পারে, এবং আমাদের শিক্ষকরাও, যদিও শাখা ছিল সায়েন্সে, আমি আর্টসে, কিন্তু আমি জানতাম যে বা শুনতাম যে শিক্ষকরাও ওকে এই জন্য খুবই প্রশংসা করতেন। না, আচ্ছা। তো আপনি পর্যন্ত 500-র উপরে নাটক লিখেছেন, মানে কবে থেকে লেখা শুরু করলেন? মানে ঠিক 500 নাটকের উপরে লেখা হয়ে গেছে আপনার, মানে আপনার মনে আছে আপনি কবে থেকে শুরু করেছেন? হ্যাঁ, কি নাটকটা? হ্যাঁ, মানে নাটক লেখা শুরু করেছি 2003 থেকে। 2003 থেকে টেলিভিশন নাটক? আপনি বলছেন যে ধারাবাহিক দেখা শুরু। হ্যাঁ হ্যাঁ, ধারাবাহিক থেকে। 2003 থেকে এখন কত বছর চলছে যে এই এত অল্প সময়ের মধ্যে আপনি এত নাটক কিভাবে লিখলেন? তার মানে নাটক লেখা আপনার পেশা? পেশা। আচ্ছা। তো মানে প্রথম কি ধারাবাহিক দিয়ে শুরু হয়েছিল? ধারাবাহিক দিয়ে শুরু হয়েছিল। ধারাবাহিক এবং একক নাটক, টেলিফিল্মের বাইরে কি অন্য কিছু লেখা হয়েছে? মানে আমি জানি যে আপনি গল্প উপন্যাস লেখেন। ধারাবাহিক মানে নাটকের বাইরে আসলে ওই যে টিভিসি ওবিসিও লেখা হয়েছে, আবার গল্প উপন্যাসও লেখা হয়েছে, বেতার নাটক লিখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বিভিন্ন নাটকই লেখা হয়েছে। তো আপনারা দু ভাই তো, জি, সোহান খান এবং আপনি, তাই তো? তো আমি যতদূর জেনেছি যে আপনারা দুই ভাই ছোট থেকেই খুব পড়াশোনা করতেন। তো লেখক হতে গেলে কি পড়াশোনাটা প্রয়োজন, নাকি মানে এমনি এমনি হয়ে যায়? তা না, আমার কাছে পড়াশোনাটা বলতে যদি আপনি বই বোঝান, আমার কাছে মনে হয় বই তো অবশ্যই প্রয়োজন। এবং আমরা আসলে আমাদের দু ভাই, আমরা ওই শিশু একাডেমিতে ছোটকাল থেকে বিভিন্ন ওই যে চিত্রকলা বা বিভিন্ন প্রতিযোগিতা পুরস্কার পেতাম। বই আগে ওই সময়টা আসলে বই পুরস্কার পাওয়াটাই একটা বড় ব্যাপার ছিল। তো ওই বই পড়ার একটা অভ্যাস তৈরি হয়েছিল। কিন্তু এখন আমার এই সময় এসে যেটা মনে হয় যে বই পড়ার চেয়েও বেশি জরুরি জীবনকে বোঝা, মানুষকে বোঝা। একটা মানুষ যদি মানুষকে পড়তে পারে ঠিকঠাক, তাহলে তার পক্ষে লেখা সম্ভব। সোহান খান বলছিলেন, আমার যতদূর মনে পড়ে, যে আপনারা সায়েন্স ফিকশন বা এই যে মাসুদ রানা বা থ্রিলার এই ধরনের মানে বই বেশি পড়তেন। সেটা আপনাদের সংগ্রহ প্রচুর বই আছে, সেটা কি সত্যি? হ্যাঁ, প্রচুর বই আছে। মানে এখনো কি আমাদের বাসায় আসলে ঢুকলেই দেখা যায় যে কতগুলো, মানে অনেকের বাসায় থাকে না যে বিভিন্ন শোপিস, তো আমাদের মানে অনেকগুলো বইয়ের শেলফ আছে। তো আমার ভাইয়ের কাছেও আছে প্রচুর, আমার কাছেও আছে প্রচুর। এবং মাঝে মাঝে আমাদের মধ্যে ঝগড়া লাগে এই বই নিয়ে, হয়তো আমার শেলফে ওর বইটা চলে আসছে, কিংবা ওর শেলফে আমার বইটা। হ্যাঁ, তখন আমরা বলি যে এই বইটা তো আমার, এটা আমার নিয়ে যেতে হবে। মানে এই নিয়েও মাঝে মধ্যে ঝগড়া হয়। এই যে পড়াশোনার চর্চাটা বা এই যে অভ্যাসটা তৈরি হয়েছে, তো মানে তো ভালো একটা অভ্যাস, এটা কি বাবা মার মাধ্যমে হয়েছে, নাকি আপনাদেরকে মানে আপনারা ছোট থেকেই শিখেছেন? ওই যে বললাম আসলে বই উপহার পাওয়াটা থেকে, উপহার পাওয়া থেকে। কারণ হচ্ছে যে ওই বইগুলা আমাদের সময় তো আসলে বিনোদনের মাধ্যমই ছিল বই। জি জি জি। তো সেই ব্যাপারটাই আমার মনে আছে যে আমি যখন আমার ভাই স্পেশালি ওই 3 গোয়েন্দা কিনতে চাইছিল, তো আমার আব্বা বলছিল যে রাত্রেবেলা তো হিসু করে দেয়, তো কিভাবে সে করবে। এই বইয়ের নাম ছিল সম্ভবত পুরনো ভূত। তো কিন্তু আমার ভাই ঠিকই টাকা জমিয়ে সেই বইটা, আমাদের রিক্সা ভাড়া দেওয়া হতো স্কুলে যাওয়ার জন্য, আমি আর আমার ভাই রিক্সায় না গিয়ে হেঁটে হেঁটে স্কুলে যেতাম, এবং ওই রিক্সা ভাড়াটা দিয়ে আমরা বই কিনতাম। তো এরকম আসলে 3 গোয়েন্দা, মাসুদ রানা বা হুমায়ুন আহমেদ, এবং আমরা আমাদের মানে আমরা খুবই সৌভাগ্যবান যে কিশোর ক্লাসিক গুলো আমরা পেতাম, প্রচুর সুন্দর সুন্দর হেনরি রাইডার হ্যাগার্ড বা এরিক মারিয়া রেমার্কের এই বইগুলো, চার্লস ডিকেন্স, এই বইগুলো আসলে আমার কাছে মনে হয় যে আমাদের কৈশোরকে অনেক সমৃদ্ধ করেছে। রাইট, খুবই ভালো অভ্যাস। তো রুম্মান রশিদ খান, আপনি আমি যতদূর জানি যে আপনার পত্রিকায় লেখালেখি দিয়ে শুরু হয়েছে সম্ভবত 2002 সালে প্রথম আলোতে আপনার সাথে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে, এবং আপনি সম্ভবত সমকালেও ছিলেন কি ওই সময়? সমকালে আমি ফ্রিল্যান্সার হিসেবে সমকাল, কালার কণ্ঠে অল্প দিন। আচ্ছা, তো তারপরে আপনি টেলিভিশনে চলে গেলেন এবং একটা দীর্ঘ সময়। তো আমার কথা হচ্ছে যে এই যে গণমাধ্যমে কাজ করছেন, পাশাপাশি আপনি প্রচুর নাটক লিখেছেন, ছবি লিখেছেন, এবং নিয়মিত আপনি অনুষ্ঠান সঞ্চালনা করে থাকেন, সেখানেও লেখালেখির কাজ। তো চাকরির পাশাপাশি লেখালেখিটা কিভাবে করেন, বা এটা কিভাবে সম্ভব? চাকরির পাশাপাশি নাটক লেখার কথা যদি আমি বলি, নাটক আমার 109টা নাটক লেখা হয়েছে, এবং 2009 থেকে 2025 পর্যন্ত। তো এই কত হলো 14 বছর মতো। 14 বছর 109টা মনে হয় খুব বেশি না, ওরা আরো বেশি নাটক লিখেছে। না, তার তো এটা প্রফেশন, সে তো লিখতেই পারে, সে তো 24 ঘন্টায় লেখে। এই জায়গায় আমার একটা কথা কি, আসলে বেশি বা কম লেখাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে লেখা দিয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা। তো আমার কাছে মনে হয় যে রুম্মান লেখা দিয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এটাই আসলে সবচেয়ে বড় হিসাব। ওরকম কিছু না। আর সিনেমা যেটা, আমি 2012 সালে প্রথম সিনেমা লিখি, 2014 সালে একেবারে কমার্শিয়াল মানে সিনেমা দিয়ে শুরু হয়। সাকিব খান এবং জয়া আহসানের ছবির নাম ছিল পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী। 1 এবং 2 দুইটা আপনি লিখেছিলেন? জি।
আচ্ছা এবং 2012-তে একটা লিখি, 14-তে একটা লিখি, আর 19 সালে একটা লিখি। আচ্ছা তো এই 3টা সিনেমায় লেখা হয়েছে। আর নাটক কিন্তু এই গত 1-1.5 বছর ধরে আমি লেখার সময় পাচ্ছি না, এই চাকরির সুবাদে আর কি। আমি সেটাই বলছিলাম যে চাকরি করে কিভাবে এই মানে চিত্রনাট্য লেখা সম্ভব? সময় পাই না আসলে, সময়কে ভাগ করে নিতে হয়, পরিবার আমাকে কিছু সময় দেয়, সেই সময়টা মানে সময় ম্যানেজ করে নিতে হয়। রাইট রাইট। তো শফিক রহমান শান্তনু, আপনি গল্প, উপন্যাস এবং নাটক লেখার পাশাপাশি এই বিষয়ের উপর আপনি শিক্ষকতাও করছেন এবং জাহাঙ্গীরনগরে নাটক ও নাট্য বিভাগ থেকে আপনি নাট্য রচনায় স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং মানে আপনি কি শুরু থেকে লেখালেখিতেই আছেন, মানে এটা কি আপনি পেশা হিসেবে নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আসলে আমার স্কুল লাইফে আমি গান লিখতাম। আচ্ছা, তো আইয়ুব বাচ্চুর জন্য আমি কিছু গান লিখেছিলাম। তো ওই গান লেখার থেকে আসলে আমি যখন নটরডেমে পড়তাম তখন ওইখান থেকে পাশ করে বেরিয়ে যাওয়ার পরে যখন জাহাঙ্গীরনগরে ভর্তি হই তখন আমার নটরডেমেরই এক টিচার বলছিলেন যে তুমি তো লেখালেখি করো, তুমি এই নাটক বিভাগে ভর্তি হও। তো ওই নাটক বিভাগে ভর্তি হলাম, যদিও এটা আমাদের বিভাগটা একেবারেই মঞ্চ কেন্দ্রিক, কিন্তু দেখা গেছে যে আমার আসলে লেখার তো আসলে গণ্ডি নেই। তো সেই জায়গা থেকে আসলে, আর যেহেতু লেখালেখিটাই আমার এক সময় নেশা ছিল এবং আমার মনে হতো যে লেখালেখি ছাড়া আমি কিছু পারি না, মানে এটা আমি আক্ষরিক অর্থেই বলছি যে আমি অনুভব করেছি যে আমি লেখালেখি ছাড়া অন্য কিছু করতে পারি না। মানে চেষ্টা যে করি নাই তা না, কিন্তু আমার মনে হয়েছে যে আমি একমাত্র লেখালেখির জায়গাটাই আমার জন্য। মানে নাট্য রচনার ক্ষেত্রে বিশেষ কোনো মানে দিক ছিল যেটা নিয়ে আপনি গবেষণা করেছিলেন? বিভিন্ন, আমি যেমন ওই যে গারো সম্প্রদায়ের নাটকের উপরে গবেষণা করেছিলাম, ওটা আমাদের ফিল্ড ওয়ার্ক বা ক্লাস ওয়ার্ক ছিল, এরকম বিভিন্ন গবেষণাই আমাদের করতে হয়েছে। কিন্তু এই যে নাটক লেখা, বাংলাদেশের থিয়েটার চর্চা, নাটক লেখাটাই তো বেসিক্যালি আপনার পেশা যদি আমি বলি, তো এটা ঠিক কোন সময় থেকে ভাবলেন যে এটাকে পেশা হিসেবে নেওয়া যায়? আসলে কোনো সময় থেকেই ভাবি নাই আমি, মানে আল্লাহ রসিম রহমত, যে আমি আসলে শুরু থেকেই ওই যে আপনাকে বললাম যে ধারাবাহিক নাটক দিয়ে আমার শুরু, এবং এরপরে আসলে দেখা গেছে একই সাথে আমার 4-5টা ধারাবাহিক লিখতে হচ্ছে, মানে এরকম একটা অবস্থা হচ্ছে দম ফেলানোর সময় নাই। আমি যখন MA করে বের হলাম তখন আমার বন্ধুরা অনেকেই BCS পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষা দিয়েছিল, আমি সেই পরীক্ষাটা দেওয়ারও মানে ইচ্ছাও হয় নাই বা সুযোগও হয় নাই, কারণ হচ্ছে আমার মনে হচ্ছিল যে আমি তো লেখালেখি করে বেশ ভালো আছি। তো ব্যাপারটা এরকমই যে এইভাবেই কিভাবে যেন হয়ে গেল। আর এই জায়গা থেকে আমার কাছে মানে কয়েকজন মানুষের নাম আমার বলতেই হবে, যেমন আমাদের প্রয়াত হুমায়ুন ফরিদী ভাই বা ATM শামসুজ্জামান ভাই, আমাদের জাহিদ হাসান ভাই, মানে তারা বিভিন্ন ধারাবাহিক করতেন ওই সময়। তো ওই ধারাবাহিকগুলো লেখার সুবাদে তাদের সাথে পরিচয়, এবং ফরিদী ভাইয়ের তো মৃত্যুর আগে 2 বছরের প্রায় সমস্ত নাটকগুলোই আমার লেখা। তো ওই জায়গা থেকে তাদের কাছ থেকে এক ধরনের অনুপ্রেরণা পেতাম যে আমাদের তো রাইটার খুব কম, তুমি লেখো, নিয়মিত লেখো। তো ওই জায়গা থেকেও আসলে অত অল্প বয়সে আপনি অনেক বড় বড় মানুষের সাথে আপনি মিশেছেন, এবং আমি দেখেছি হুমায়ুন আহমেদের সাথেও আপনার কোথায় যেন একটা মিল আছে। আপনি কি হুমায়ুন আহমেদের দ্বারা প্রভাবিত মনে করেন? আমার মনে হয় যে আমাদের প্রজন্মের সবাই কম বেশি প্রভাবিত, না? আমাদের প্রজন্মের সবাই কম বেশি লিখছে, সবাই কোনো না কোনো ভাবে প্রভাবিত। মানে আপনি কি স্পেশালি কোনো মানে হুমায়ুন আহমেদের কোনো মানে বিশেষ দিক আপনার মনে পড়ে বা তার কিছু কি আপনি নিয়েছেন এমন কিছু? না, আমার মনে হয় না। আমার কাছে আসলে একটা ব্যাপার কি, এখনকার সময়ে মানে এই যে বললাম যে আমাদের প্রজন্মের কম বেশি সবাই কোনো না কোনো দিক থেকে প্রভাবিত, কারণ আমরা তো লেখা পড়ে বড় হয়েছি আমাদের দেশের প্রেক্ষাপটে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা কেউ যদি একটু সহজবোধ্য ভাষায় লেখে তাহলে সেটাকেও বলা হবে যে এটা তো হুমায়ুন আহমেদের মতো করে লিখছে। ব্যাপারটা হয়ে গেছে এরকম। আপনি যতই ভালো লেখেন না, এটা ভালো লেখা বা খারাপ লেখা না, সহজবোধ্য লেখা মানেই হুমায়ুন আহমেদের লেখা, এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে। হুমায়ুন আহমেদ নাট্যকারদের ক্ষতিই করে গেছে। ঠিক তা না, আসলে নাটক কিন্তু আসলে সহজ হওয়াটাই জরুরি। সহজ হয়, হ্যাঁ, মানে আমার কাছে বরাবরই মনে হয়, সেটা শুধু নাটক বলে না, সাহিত্যের ক্ষেত্রে যে লেখা পড়তে গিয়ে আমি উষ্টা খাই, সেই লেখাটাকে কেন জানি আমার ভালো লেখা মনে হয় না, দর্শক নন্দিত হয়। দর্শক নন্দিত ছাড়াও এটা আমার রুচির সাথে আর কি, যে আমার মনে হয় যে যে লেখাটা পড়ে আমি মজা পাচ্ছি না, ওই লেখাটা আমি কমিউনিকেট করতে আগাতে পারি না, সেটাই। তো আমরা একটা জিনিস দেখি যে একটি নাটক বা চলচ্চিত্রের প্রাণ হচ্ছে চিত্রনাট্য, বা অনেক সময় আমরা বলে থাকি যে কঙ্কাল, স্কেলেটন হচ্ছে একটি গল্প বা চিত্রনাট্য। কিন্তু আমরা প্রায় এটা দেখে থাকি অত্যন্ত দুঃখের সাথে যে নাট্যকর বা কাহিনীকারদের নামকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সেটা নিয়ে তো অনেকদিন ধরে নাট্যকার সংগঠন থেকেও অনেক সংগ্রাম হয়ে যাচ্ছে। তবে জিনিসটা এখন পর্যন্ত অনেক জায়গায় আমি দেখি না, পত্রিকাতে, শুধু নাট্যকার কেন, অনেক সময় ধরেন মেগাস্টার শাকিব খান অভিনীত সেই ছবিতে ডিরেক্টরের নামটাও কিন্তু অনেক সময় অনেকে জানে না, যে ডিরেক্টর জানে না, রাইটারের নাম জানে না, এরকম অনেক কিছুই জানে না। তো আমরা সব তারকা সর্বস্ব হয়ে যাচ্ছি কিংবা গিয়েছি, সেটা কিন্তু হওয়া উচিত না।
আমি যদি ভারতের দিকে তাকাই, আমরা আমাদের মেইন স্ট্রিম সিনেমা অনেক সময় আমরা দেখি যে বলিউডের ছবি নকল হচ্ছে কিংবা গান নকল হচ্ছে, কিন্তু আমরা কিন্তু ওদের মার্কেটিং স্টাইল কিংবা ওদের স্ট্র্যাটেজিগুলো নকল করছি না। যেমন ভিকি ডোনার যে লিখেছিল জুহি পারমার, পরবর্তীতে সে পিকু লিখেছিল এবং আরো অনেক ছবি, এবং সে সেখানে 5 কোটি টাকা পাচ্ছে। আমাদের এখানে দেখা যাচ্ছে যে যারা চিত্রনাট্যকার তাদের রেমুনারেশন নিয়েও দর কষাকষি করতে হচ্ছে কিংবা অনেকেই ফ্রাস্ট্রেটেড হয়ে লেখা ছেড়েই দিয়েছে, আমার নামও যাচ্ছে না। এই বিষয়টা আসলে এটা আমরা যারা লেখালেখির সঙ্গে যুক্ত, যেহেতু আপনারা দুজনই লেখালেখির সঙ্গে আছেন, আমাদের এটা দুঃখ করে বলতেই হয় যে কাহিনীকার বা চিত্রনাট্যকার বা যিনি গল্প লিখছেন তাদের নাম কেন যেন একটু অবহেলার সাথে কোথাও ছোট্ট করে একেবারে দিতে হবে বলে দেয়া। শান্তনু, এই বিষয়ে কি বলবেন আপনি? আমিও আপনার সাথে একমতই ভাইয়া, এবং আসলে জিনিসটা এইভাবেই আমাদের সিস্টেমটা অনেক দিন থেকে চলে আসছে। একটা সময় কিন্তু আমরা দেখতাম, আমরা বলতাম যে এই যে হুমায়ুন আহমেদের নাটক আজকে রাত্রে দেখবো, আব্দুল্লাহ মামুনের নাটক দেখবো, মামুনুর রশিদের নাটক দেখবো, আমরা কিন্তু ওই নাটকে কে শিল্পী আছে এইটা নিয়ে কথা বলতাম না। কিন্তু এখন না, আমাদের সিস্টেমটাই এমন ভাবে আমাদেরকে প্রভাবিত করেছে যে আমরা ইউটিউবে সার্চ দেওয়ার সময় আমরা স্টারের নাম দিয়ে সার্চ দেই। আমি যখন চ্যানেলে একটা নাটক দেই তখন দেখা যাচ্ছে যে আমার গল্পটা টান টান, কিন্তু যখন আমি নাটকটা চিত্রনাট্য লিখতে বসি তখন আমাকে বলা হয় যে যিনি স্টার কাস্টিং আছে প্রতি পর্বে তার মিনিমাম 2টা করে দৃশ্য লাগবে। তার মানে কি আমি চেহারা বিক্রি করছি নাকি গল্প বিক্রি করছি? তো আমি যত দর্শক কিন্তু চায় গল্পটা, একটা টান টান গল্প। কিন্তু যখনই এই যে স্টার কাস্টিং এর প্রতি পর্বে 2টা করে দৃশ্য লাগবে, তার গল্প না আসা সত্ত্বেও তখন কিন্তু আমাদের গল্পটা ঝুলে যাচ্ছে, এবং তার পরবর্তীতে যখন গল্পটা দর্শকপ্রিয়তা পাচ্ছে না তখন আবার চ্যানেল থেকেই বলা হচ্ছে যে গল্পটা চলছে না। ঠিক আছে, তো ওই যে হয় না যে দিন শেষে নাট্যকারেরই অবস্থাটা খারাপ, বা নাট্যকারকেই গালি দাও যে আসলে নাট্যকারের ভালো লিখতে পারে না। এই ক্ষেত্রে আমি কিছু সম্পূর্ণ কথা যোগ করতে চাই। মানে অনেক সময় যারা নাটক নির্মাণ করে তাদের থেকে যখন সিডি জমা হয়, আমি যেহেতু একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে আছি, আমি বেশিরভাগ সিডিতে নাট্যকারের নামও পাই না। হ্যাঁ, তো যারা নাটক নির্মাণ করেন তাদের থেকে যদি নাট্যকারের নামটা শুরুতেই ফেলে দেওয়া হয়, আসলে দিন শেষে সেটা সব মাধ্যমে তো কাটা পড়বে। এবং এটা বলা হয়ে থাকে যে এই দেশে ভালো নাট্যকার নাই, সেটা আমরা মঞ্চের ক্ষেত্রেও দেখি এবং টেলিভিশনের ক্ষেত্রেও দেখি, ফিল্মের ক্ষেত্রেও দেখি, গুটি কয়েক নাম ছাড়া। ইভেন আমি যদি গীতিকারদের কথাও বলি, অনেক সময় গীতিকারদের নাম উল্লেখ করা হয় না কোথাও। তো এই যে একটা লেখকদের যে অবস্থা, মানে এইটা থেকে আসলে উত্তরণের উপায় কি? মানে শফিকুর রহমান, শান্তনু, আপনি যদি বলেন। উপায় বলতে আসলে এটা না একটা সামগ্রিক, মানে নাটকটা যেহেতু একটা টিম ওয়ার্ক, আসলে সম্মানটা দিতে হয়। তো এইটা আসলে প্রোডিউসার থেকে আসতে হবে, ডিরেক্টর থেকে আসতে হবে, এবং আর্টিস্টদের মধ্য থেকে। অনেক সময় আর্টিস্টরাও যখন বলেন তারা দেখা যাচ্ছে যে তারা পরিচালকের নামটা বলছেন, হ্যাঁ, বা প্রযোজকের নামটা বলছেন, নাট্যকারকে তারা চেনেনি না। আমার নিজেরই অনেক নাটকের সেটে আমি গিয়ে দেখেছি কোনো একটা আর্টিস্টের সাথে কথা বলতে গিয়ে যে ও আচ্ছা আপনি এটা লিখেছেন, অথচ তার কিন্তু নাটকের 10-12টা দৃশ্য করা হয়ে গেছে, উনি আরেকজনের কাছে নাটকের প্রশংসা করছেন, কিন্তু উনি জানেনও না বা ওনার আগ্রহ হয় নাই, কৌতূহল হয় নাই যে নাটকের নাট্যকারটি কে। জি, আমরা মানুষের কাছে জানতে চাই যে এই যে তাহলে নাট্যকাররা কিভাবে উৎসাহিত হবে, সেটা একটা যেমন জায়গা। আবার যারা পেশা হিসেবে এই লেখালেখিকে নিতে চাচ্ছে বা নাট্য রচনার কথাই যদি বলি আমরা টেলিভিশনের, সেই ক্ষেত্রে যে তাদের সম্মানী পাওয়ার ব্যাপারটা এবং সেটা নির্ধারণ হয়নি, সেইটার বিষয়ে আপনার বক্তব্য কি? আমার মনে হয় আমাদের সব সেক্টরে তো একটা সংগ্রামের ভেতর দিয়ে যেতে হয়। মানে আপনি মঞ্চ নাটকে অভিনয় করতেন, এখনো হয়তো করেন, তো শুরুতে আপনার যে সংগ্রাম করতে হতো, আসলে যে সেক্টরে প্রবেশ করবে তার কিছুটা সংগ্রাম তো করতেই হবে। তবে যেহেতু আমরা এখন দিন বদলের একটা পরিস্থিতিতে আছি, আমাদের যেটা অনুষ্ঠানের নাম আমাদের সাংস্কৃতিক সংগ্রাম, আমাদের সংস্কৃতিতে নতুন নতুন কিছু যোগ করতে হবে। আমাদের উপদেষ্টারা রয়েছেন, সেখানে আমাদের মোস্তফা সরোয়ার ফারুকী ভাই রয়েছেন, তো তারা যদি এই বিষয়টাকে আমলে নেন যে চিত্রনাট্য সংস্কারগুলো কেমন হবে, মানে আমাদের অবশ্যই সংস্কার হওয়া উচিত, চিত্রনাট্যকারদের সম্মান এবং সম্মানে নির্ধারণ হওয়া দরকার, এবং সেটা রিটেন এবং সেটা সবাই মেনে চলবে। পাশাপাশি যারা নতুন লিখবে তাদেরকে আসলে এই বিষয়টা তো ঠিক আছে, কিন্তু তাদেরকেও একটু সবাইকে স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হয়। একদম শুরুতে এসে যে সব পেয়ে যাবে সেটাও আশা করাটা বোধহয় ঠিক না। রাইট। আরেকটা বিষয় যেমন ইদানিং নাটকের নামকরণ এবং যে ধরনের গল্প আমরা দেখছি, ইউটিউব অনেকগুলো চ্যানেল হয়ে যাওয়াতে, টেলিভিশন চ্যানেলের বাইরে অনেক ধরনের নাটক যেটা হয়তো শুধুমাত্র ইউটিউব কেন্দ্রিক হওয়া উচিত ছিল, অনলাইন প্ল্যাটফর্মে হওয়া উচিত ছিল, সেই একই নাটক আপনার টেলিভিশনে চলে আসছে। তাহলে টেলিভিশনের যে সেন্সরশিপ, রাষ্ট্রীয় যে মানে আপনার কি বলবো যে নিয়মকানুন এবং সেন্সরশিপের একটা ব্যাপার রয়েছে টেলিভিশনে, সারা ওয়ার্ল্ড ওয়াইড সেটা রয়েছে। আমরা যা ফিল্মে দেখাতে পারি, যা অনলাইন প্ল্যাটফর্মে দেখাতে পারি, সেটা আমরা কিন্তু
টেলিভিশনে দেখাতে পারি না, কারণ এটাকে এই জন্যই ড্রয়িং রুম মিডিয়া বলা হয়। তো ড্রয়িং রুম মিডিয়া যদি বলা হবে, তাহলে এখনকার যে গল্প বলার যে ধরন বা নাটকের যে নামকরণ, সেটা আসলে টেলিভিশনের যে স্ট্যান্ডার্ড বা টেলিভিশন যে এই যে ড্রয়িং রুম মিডিয়া, সেটা কতটা অক্ষুণ্ণ থাকছে মনে করেন? এটা আসলে নির্ভর করে আসলে গল্পটা কি, যে গল্পটা যদি গল্পের সাথে যদি নামটা যায়, সেই নামটা যেতেই পারে, আমার কাছে এটা মনে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে চ্যানেল যদি ওই নাটকটা গ্রহণ করে, তাহলে আমি মনে করব এটা চ্যানেল থেকে যারা গ্রহণ করছে এটা তাদের ব্যাপার, যে তারা আসলে তাদের আদর্শের জায়গা থেকে তারা মনে করেছে যে এই নামের নাটকটি আমরা আমাদের চ্যানেলে চালাবো। তো এটা যেহেতু তাদের কাছে এটা গ্রহণযোগ্য বা তাদের সেন্সরশিপে এটা পাস হয়ে গেছে, সেই জায়গা থেকে তো আসলে কিছু বলার নাই। তবে এক্ষেত্রে আমি একটু দ্বিমত পোষণ করব, কারণ যারা করছে নাটকটা গল্পের সাথে গেলেও আমার মনে হয় যে রুচির একটা ব্যাপার থাকাই উচিত। আমি সেটাই বলছিলাম যে বাংলা নাটকের একটা ঐতিহ্য এবং আপনার কি বলবো আভিজাত্য ছিল, এবং বাংলা নাটক একটা শক্ত অবস্থানে ছিল একটা দীর্ঘ সময় ধরে। কিন্তু ইদানিং আমরা দেখছি নামকরণ থেকে শুরু করে গল্প বলা, অভিনয়, এই টোটাল জায়গাটা একটু কি স্থূল হয়ে পড়ছে না? অবশ্যই। বা যেই নাটক টেলিভিশনে যাওয়া উচিত না, সেটা অনলাইন প্ল্যাটফর্মের নাটক এখন টেলিভিশনে যাচ্ছে, কি টিআরপির দোহাই দিয়ে অথবা ভিউয়ের দোহাই দিয়ে। সেটাই, সেই জায়গাটা ব্যাখ্যা সেজন্যই বললাম যে আসলে এটা চ্যানেল কর্তৃপক্ষ কেন নিচ্ছে, মানে প্রশ্নটা তো আসলে তাদের কাছে আসা উচিত প্রথমে, তাই না? যে চ্যানেল কর্তৃপক্ষ, প্রোগ্রাম ডিপার্টমেন্ট কেন এই নাটকটা গ্রহণ করছে? এখানে সামগ্রিকভাবে সবারই একটা দায়িত্ব আছে, কারণ দর্শকদের রুচিবোধ তৈরি করবার দায়িত্ব কিন্তু আমাদের সবার, সেটা নির্মাতা, নাট্যকার এবং চ্যানেল কর্তৃপক্ষ। আমি যদি ধারাবাহিকভাবে একটা রুচিশীল নাম দিতে থাকি, দর্শক কিন্তু সেভাবে অভ্যস্ত হবে। আগের নামগুলো দেখেন, যে অয়ময়, সংসপ্ত, বহুব্রীহি, কোথাও কেউ নেই, হ্যাঁ, কিংবা আরো যে ঢাকায় থাকি, মাটির কোলে, এই নামগুলো শুনলে আমরা মাটির গন্ধ পেতাম, সংস্কৃতির গন্ধ, আমাদের গল্প পেতাম। আপনি সারা বিশ্বেই কিন্তু একটা কথা বলে, সেটা ফরেনার হোক কিংবা বিশ্ব চলচ্চিত্রের যেই হোক, নিজেদের গল্প বলতে হবে, নিজেদের মানুষের, নিজেদের সংস্কৃতির কথা বলতে হবে। আমরা যদি এখন বাইরের মতো করে বাইরের পাশ্চাত্যের বিষয়গুলো নিয়ে সবাইকে উদ্বুদ্ধ করবার চেষ্টা করতে হলে আমাদের জিনিস দাঁড়াবে, এবং সেটাও তো হচ্ছে না। বাইরের পৃথিবীতেও তো আসলে অনেক সুন্দর সুন্দর নামের কাজ হচ্ছে। তো যেটা হচ্ছে যে এই নামগুলো তো একেবারেই অর্থ তৈরি করে না, কিন্তু তারপরেও এই নামগুলো অনলাইনে, আপনি যেটা বললেন যে সেখানে সেন্সরশিপ নাই, সেখানে যেতেই পারে, কিন্তু যে জায়গাটায় সেন্সরশিপ আছে সেই জায়গাটায় তার মানে তাদের দায়িত্বে গাফিলতি আছে, দায়িত্বে অবহেলা আছে। তো এই জায়গাটা তো আসলে তাদের ওই দায়িত্বে অবহেলার জায়গাটাই আগে। আমার যে 3টা সিনেমা হয়েছে, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী এবং বিশ্ব সুন্দরী, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, মানে নামটা শুনে মনে হচ্ছে মানে সিনেমার নাম কি তোমার, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, কারণ ওখানে চিত্রনায়িকা ববিতা এবং সোহেল রানা একটা সিনেমার গল্প বলেন আর কি পরস্পরকে, এবং তারপর একটা সিনেমার গল্প শুনে, তো ওটার সাথে একটা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী। পরে কিন্তু শুনে অনেকে বলছে বাহ, বেশ ক্লাসিক নাম। তো আরেকটা নাম ছিল বিশ্ব সুন্দরী শুনে সবাই ভেবেছে হয়তো কোনো বিউটি পেজেন্ট নিয়ে একটা সিনেমা হবে, বাট পরবর্তীতে গিয়ে দেখলো এটা বিশ্বের সেরা সুন্দরী, মানে হচ্ছে আমাদের বীরাঙ্গনা মায়েরা, এবং তারাই বিশ্ব সুন্দরী। আমি সেটাই বলতে চাচ্ছিলাম, এই যে আপনারা দুজন লেখক এবং এখানে এক হয়েছেন, যে আমাদের বাংলাদেশের বিভিন্ন পট পরিবর্তনের কথা আমরা জানি, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে একেবারে আমরা যদি সমসাময়িক 24-এর কথাও বলি, এই যে গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, গণমানুষের কথা আমাদের নাটক, চলচ্চিত্র, কবিতা, সাহিত্য সব জায়গায় উঠে এসেছে। কিন্তু ইদানিংকালে বেশ কিছু সময় ধরে আমরা দেখছি যে এই ধরনের কোনো গল্প হচ্ছে না। মানে ইভেন আমি 24-এর কথা বলি, সেভাবে কিন্তু কোনো কাজ হয়নি। এটা কেন? মানে আমরা কি আসলে আমাদের কি মানে কথা বলার স্বাধীনতা নাই, নাকি লেখার স্বাধীনতা নাই? এবং আপনি বলছিলেন যে এই যে চ্যানেল থেকে বা কর্তৃপক্ষ বলে দিচ্ছে যে আমাকে এই মানে এই ক্যারেক্টারকে এমফাসিস দিতে হবে, বা এই যে নাট্যকারদেরকে যে হাত পা বেঁধে দেওয়ার যে টেন্ডেন্সি রাষ্ট্রের বা রাষ্ট্র মানে যন্ত্রের, সেইটার লেখালেখির জন্য কতটা সুফল বয়ে আনবে? একেবারেই সুফল বয়ে আনবে না, কারণ আমরা খুব ফর্মুলাবদ্ধ জায়গায় চলে যাচ্ছি। আমাদের এখন একটা নাটক দেখতে বসলে, আপনি তো নামের কথাটা বললেন, এটা ধরেন আমার মনে হয় যে অনেক পুরনো প্রসঙ্গ, কারণ গত 5-7 বছর ধরে এই নাম নিয়ে একটা বিড়ম্বনা আমরা দেখতে পাচ্ছি। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই ধরনের নাম পছন্দ করি না, এবং তার চেয়েও যেটা বড় কথা সেটা হচ্ছে যে আমাদের নাটকে না শ্রেণী পেশা চলে যাচ্ছে। আমি একটা নায়ককে দেখলে, একটা চরিত্রকে দেখলে আমি বলতে পারি না যে এর মানে এর পেশা কে, মানে পেশাটা কি, মা বাবা কে, কারণ থেকে আসলো, তার সাবটেক্সট কি, হ্যাঁ কই থেকে আসলে, কারণ মা থাকলে বাবা থাকবে না। আবার তাকে আমরা দেখছি যে সে একটা অফিসে যায় আসে, কিন্তু এটা কিসের অফিস সেটা সম্পর্কেও কোনো কিছু এস্টাবলিশ, নাটকে কোনো এস্টাবলিশ করা হচ্ছে না।
তো এইভাবেই আসলে চাপিয়ে দেওয়া হচ্ছে। তো হয়তো খোঁজ নিলে দেখা যায় যে হয়তো ওই নাটকে নাট্যকারী নেই, হ্যাঁ একটু আলাপ করে আমি আমার স্টার পেয়ে গেছি, সো স্টারকে নিয়ে আমি আমার কাজটা এগিয়ে নিই। আমরা পৃথিবীর অন্য সব দেশেই দেখি যে এই যে চলচ্চিত্রের মাধ্যমে, নাটক বা অন্যান্য যে কোনো মানে ফিকশনের মাধ্যমেই সরকারকে বা ওই প্রশাসনকে একটি প্রশ্নের মুখোমুখি দাঁড় করানোর যে বিষয়টা, এটা আমাদের এখানে নাই কেন রোমান রশিদ খান? এটা আসলে 24-এর আগে যদি আপনি বলেন, সেখানে তো আপনি জানেন, আমরা সবাই জানি যে প্রত্যেকটি সরকার আসলে একটা তাদের মতো করে একটা বিধিনিষেধ তৈরি করে দিত, সেই কারণে আমাদের সবাইকে সেটা বাধ্য হয়ে মানতে হতো। আর 24-এর পরে যে খুব বেশি সময় গিয়েছে সেটা না, 1 বছর হয়েছে, এবং শুনেছে যে কিছু কিছু কাজ হয়তো বিচ্ছিন্নভাবে হচ্ছে, সেগুলো হয়তো সামনে আসবে, সেটার অপেক্ষায় রইলাম আমরা। এই যে আপনার নাট্যকার সংঘ নামে একটি সংঘ রয়েছে আপনাদের, এই সংগঠনটার আসলে কাজ কি এবং নাট্যকারদের অধিকার আদায়ের ক্ষেত্রে এই সংগঠন আসলে কি কোনো ভূমিকা রাখতে পারছে মনে করেন? কিছু কিছু তো রেখেছি। এটা আসলে 2016 সালে আমরা নতুন করে আবার চিন্তা করেছিলাম যে একটা প্ল্যাটফর্মে নাট্যকাররা আসতে পারে কিনা, কারণ আসলে দীর্ঘদিন ধরে নাট্যকারদের চাওয়া বা তাদের সম্মান, এই জায়গাগুলো নিয়ে আমাদের নিজেদের মধ্যে বিচ্ছিন্নভাবে আলাপ হচ্ছিল। তো মনে হচ্ছিল যে নাট্যকাররা যদি একসাথে হতে পারে তাহলে হয়তো একটা ভালো কিছু হতে পারে বা ওই দাবি দাওয়াগুলো তোলা যেতে পারে। তো কিছুদিন আসলে আমি নিজেও এই নাট্যকার সংঘের সাথে যুক্ত ছিলাম। তো আমরা চেষ্টা করেছি যে নাট্যকারদের স্বার্থ সংরক্ষণ করার জন্য কি করা যায়। তো আসলে অনেকের দেখা গেছে যে সম্মানী আদায় করার জন্য চেষ্টা করা হয়েছে বা কিছু কিছু ক্ষেত্রে সফল হয়েছে। আবার ধরে নাট্যকারদের মান উন্নয়নের জন্য বিভিন্ন কর্মশালার আয়োজন করেছে। দেশের বিভিন্ন বিজ্ঞজন বা বিদেশ থেকেও অনেকে এসেছেন, কর্মশালায় অংশ নিয়েছেন এবং নাট্যকারদের সমৃদ্ধ করেছেন। কিন্তু একটা দুঃখজনক ব্যাপার কি, যে আমার কাছে মনে হয় মানুষের শেখার আগ্রহটা খুব কমে গেছে, হ্যাঁ ভীষণভাবে কমে গেছে। এই আমি কিছুদিন আগের কথাই বলবো যে আমাদের বাইরে থেকে একজন প্রশিক্ষক এসেছিলেন এবং নাট্যকার সংঘের অনেক কি বলা হয়েছিল। আমি ওই সময় ইসি কমিটিতে ছিলাম, আমি দেখলাম ইসি কমিটির অনেকে আসেন নাই। তো আসলে এই যে ওনার যে কথাগুলো যে শোনার আগ্রহ, ওই আগ্রহটা হয়তো বোধ করেন নাই। তো আসলে শেখার আগ্রহটা যখন কমে যায় তখন আসলে ওইখান থেকে খুব ভালো কিছু আশা করাটাও কঠিন। আমরা এবার অনুষ্ঠান শেষ পর্যায়ে এসে রোমান রশিদ খান জানতে চাইবো, কেউ যদি এই সময়ে এসে নাট্যকার হতে চায় বা লেখক হতে চায় বা এই লাইনে কাজ করতে চায়, তাকে কি ধরনের প্রস্তুতির মধ্যে দিয়ে আসা উচিত, বা এইটা এই সময়ে এই যে লেখালেখির পেশাটা কতটা সিকিউর বলে মনে করেন? সিকিউরের আগে হচ্ছে গিয়ে কেউ যদি লিখতে চায় তার মধ্যে হচ্ছে ক্রিয়েটিভিটি আছে, তো কেউ যদি লিখতে চায় লেখা উচিত, মাঝে বাধা আসবে, সেটা আসলে তোয়াক্কা না করে লিখে যেতে হবে। তবে শুধু নাট্যকার নয়, যেই সেক্টরে যেই কাজ করবে তার আসলে পড়াশোনাটা খুব জরুরি। সেটা শুধু বই পড়া না, এই সারা বিশ্বের নাটক দেখা, সারা বিশ্বের চলচ্চিত্র দেখা, কোনটা ভালো দর্শক বলছে, কোনটা ভালো বলছে না, কেন বলছে না, সব কিছু মিলে একটা স্টাডি করা উচিত এবং জেনারেল নলেজ থাকা উচিত। যেটা শান্তনু শুরুতে বললো যে বই পড়ে কিছু হয় না, যে অবজারভেশন পাওয়ারটা বাড়াতে হয়। তো অবজারভেশন পাওয়ারটা যদি প্রখর হয় তো যে কেউ ভালো করতে পারবে, হোয়াই নট। শান্তনু কি তাই মনে করছেন? হ্যাঁ অবশ্যই। ওর সাথে আরেকটু সম্পূরকভাবে বলি যে এখন আরো একটা মজার ব্যাপার যে আমি দেখতে পাই, আমি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে পড়াই নাটক বিষয়, তো আমি দেখেছি যে এখনকার ছেলেমেয়েরা না নাটক লেখায় অনেক আগ্রহ তাদের। তো এই জিনিসটা আমাকে খুবই, আমাদের ইন্ডাস্ট্রিকে আসলে সেই নিশ্চয়তা দিচ্ছে, নিশ্চয়তা দিচ্ছে না, কিন্তু আমার কাছে মনে হয় এই যে একটা বড় শ্রেণী বা এখনকার তরুণ প্রাণগুলো যে তারা নাটক লেখায় আগ্রহী, আমার কাছে মনে হয় যে তারা এগিয়ে এলে হয়তো একটা ভালো কিছুর সম্ভাবনা আমরা দেখতে পাবো। কারণ আসলে জেনারেশনের পরে আরেক জেনারেশন যখন আসে তাদের দাবিটা আরো সোচ্চারভাবে তুলে ধরতে পারে। মানে আমি খুবই আশাবাদী যে তারা যখন খুব প্রফেশনালি লিখবে বা ওই নেশাটা তাদের প্যাশনটা চেপে বসবে, আমার বিশ্বাস যে ভালো কিছু বের হয়ে আসবে। যাই হোক, ধন্যবাদ আপনাদের দুজনকে, আমাদেরকে এত ব্যস্ত সময়ের মধ্যে আপনারা দুজন সময় দিয়েছেন, এনটিভিকে সময় দিয়েছেন, সেজন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও অনেক ধন্যবাদ। এবং এনটিভিতে যে আসতে পেরেছে, আমাদের খুব প্রিয় একটি টেলিভিশন চ্যানেল, আমাদের অনেক নাটক প্রচারিত হয়েছে এবং এই অনুষ্ঠানটি এত জনপ্রিয় একটা শো অগাস্টের পরে শুরু হয়েছিল গত বছর এবং আজকে খুব সম্ভবত 52তম পর্ব। তো এনটিভি এখানে আমি দেখতে পাচ্ছি সবুজ এবং আমি লাল পড়েছি এবং 52 পর্ব আমাদের ভাষা আন্দোলনের, আমাদের খুব ভালো লেগেছে। কি বলবো? অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ পাল ভাই, আবার নিশ্চয়ই কথা হবে। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সমাগম অনুষ্ঠানটি। আমাদের অনুষ্ঠান দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।